আর আপনি যদি গিয়ে বারবার বলেন শেখ হাসিনাকে কবে দিবা, why should India hand over শেখ হাসিনা to you? For what? শেখ হাসিনা কি নিজে গেছে ওখানে? No, these are questions which will have to be answered. You have sent Sheikh Hasina to us. You have sent. Bangladesh has sent. সে তো প্রাইম মিনিস্টার হিসাবে গেছে। She never resigned as the prime minister. এখন সে এখানে আছে ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে, তারা প্রটোকল দিচ্ছে, তারা ওকে অ্যাসিস্ট করছে, তার দেখাশোনা করছে। সো আপনি জানেন, তারপরে আপনি এইসব কাণ্ড কারখানা কেন করছেন? ওকে আপনি ঝুলিয়ে দিয়েছেন, ডেথ পেনাল্টি দিয়ে দিয়েছেন। ফর হোয়াট? ফর হোয়াট? হোয়াট হ্যাজ শি ডান? সে কাউকে গুলি করেছে, কাউকে মেরেছে? কি সুপিরিয়র রেসপন্সিবিলিটি ও হোয়াটএভার? আরে বাবা, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট অল টুগেদার, জুরিসপ্রুডেন্সিয়ালি ডিফারেন্ট। ওইটা আরেক জিনিস। আইসিটির ক্রিয়েশন ওয়াজ সামথিং ডিফারেন্ট। আপনি 2009-এ আওয়ামী লীগও ভুল করেছে, 2009-এ যেসব কাজ করেছে আইসিটি, আবার 2024-এ আমাদের ইউনূস একই কাজ করে গেছে। জাস্ট একটা কাজ, ঝুলিয়ে দাও ওকে, এলিমিনেট হার। জি জনাব মহসিন রশিদ, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটা কথা বলবো, দেখেন, Sheikh Hasina might be a looter, Sheikh Hasina might be a fascist, call her anything you want to. Mohsin has stopped calling her fascist after seeing Yunus. ঠিক আছে? কিন্তু দেখেন তার ক্ষমতা কি ছিল, তার she could arrange things. যে মুহূর্তে কোনো প্রবলেম হতো দেশে, টাকা নাই, আপনার পাওয়ার নাই, সে যেমনি পারো সে তো অ্যারেঞ্জ করেছে। লোকের তো 16-17 বছর এই ইলেকট্রিসিটির প্রবলেম হয় নাই, কল কারখানা চলেছে, গ্যাসের প্রবলেম হয় নাই, এখন আপনার কিছুই নাই, আপনি অ্যারেঞ্জ করতে পারছেন না। সো দ্যাট লেডি হ্যাড আ ন্যাক অফ অ্যারেঞ্জিং থিংস। বুঝছেন পূর্ণিয়া? এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের দেশকে বুঝতে হবে এটা। এখন তো অনেকে সেটাই বলে। আমি আপনাদের দুজনেই, সম্মানিত আলোচক দুজনেই একটু নজর দিব। আমাদের দেশে এবার যে ঘটনাটা ঘটেছে, বিভিন্ন বাহিনীর ভেতর থেকে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। আমরা দেখেছি যে পুলিশ যে চিঠি দিয়েছে তার সূত্র ধরে বলা হচ্ছে পুলিশ বাহিনীতেও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত লোকজন আছে। প্লাস এমনও বলা হচ্ছে যে সাবেক দুজন সেনা কর্মকর্তা তারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত। জনাব চন্দন নন্দী তিনি আমাদের দেশের এই ইস্যুগুলাতে নজর রাখেন, লেখালেখি করেন। আমি চন্দন নন্দী আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে লস্করে তৈয়বা বলি বা তেহরিনি তালেবান বা কিছু একটা সংগঠন যেটা আছে, তাদের আপনাদের দেশে 8 জন ধরা পড়েছিল কিছুদিন আগে, গত মার্চে সম্ভবত। তার মধ্যে 7 জন ছিল বাংলাদেশ। তাদের সবশেষ কোনো আপডেট আছে কিনা, এবং আপনি এই বাংলাদেশের এই নিরাপত্তা ইস্যুটা কিভাবে দেখছেন, আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই চন্দন নন্দী। চন্দন নন্দী, আমরা দেখেছি ভারতের পত্র পত্রিকায় আপনার বেশ কিছু নিউজ এসছে যে শেখ হাসিনা রিজম চেঞ্জের যে সময়টায়, মানে 24-এ আন্দোলন বলি, বিপ্লব বলি বা মেটিকুলাস ডিজাইন বলি, সেই সময়ে ইউএসএইড এর 29.9 বিলিয়ন ডলার বাংলাদেশে এসেছিল, এবং সেই টাকাটা কারা কারা ভাগ পেয়েছে নিয়ে ভারতের সংবাদ মাধ্যমে নিউজ এসছে। আমি একটু এই বিষয়টা আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই, এবং এটা নিয়ে আমি নিশ্চয়ই মহসিন রশিদের মতামত জানবো। চন্দন নন্দী, আমি আপনার নিশ্চয়ই নলেজ চোখে পড়েছে, আপনি সম্পর্কিত কতটুকু জানেন, কতটুকু ধারণা করেন, আমি একটু জানতেন। আমার মনে হয় 29 মিলিয়ন ডলারের সবচেয়ে বড় হুইসেল ব্লোয়ার তো আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ছিলেন। উনি এসে এই জিনিসটা এমন ভাবে একটা বিস্ফোরক মন্তব্য করলেন যে সেটা আর তখন কিন্তু মোহাম্মদ ইউনূসের রেজিম পাওয়ারে ছিল। এটা গত বছর জানুয়ারিতে উনি প্রেসিডেন্টশিপ অ্যাজিউম করেন, আর তারপরে পরেই উনি এই মন্তব্যটা করেছিলেন। সেটা নিয়ে আমিও ডেলভ করেছি। এখন আমার ধারণা, যেটা আমি যে স্টোরিটা করেছিলাম সেটা হচ্ছে একটা স্মল ব্লিপ, মানে ইন টার্মস অফ দি অ্যামাউন্ট ইনভলভড, সেটা হচ্ছে একটা স্মল ব্লিপ। 3টে অর্গানাইজেশনের কাছে
টাকা গেছে, ইউএসএইড এর টাকা, আর সেগুলো এই ডেমোক্রেসি আর পলিটিক্যাল ইয়ে কিভাবে স্ট্রেংথেন করার জন্য। আর আমরা সবাই জানি যে কিভাবে এই কনস্পিরেসিটা গড়ে উঠেছিল এই সিভিল সোসাইটির লোকজনকে নিয়ে, তারা তারপরে অন্যান্য গ্রুপগুলোকে নিয়ে এই কনস্পিরেসিটা গড়ে উঠেছিল। আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে যে বাংলাদেশে দুটি অর্গানাইজেশন খুব সক্রিয় ছিল ওই সময়। একটা হচ্ছে আইআরআই, ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, আরেকটা হচ্ছে এনডিআই, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট। এরা দুটো থিঙ্ক ট্যাঙ্ক, দুটো দলেরই, ডেমোক্রেটিক পার্টির আর রিপাবলিকান পার্টির, তাদের আনাগোনা ছিল। আর আমরা এদের ইনভলভমেন্টটাও কিন্তু এই পার্টিকুলার রেজিম চেঞ্জের থেকে আলাদাভাবে দেখা যায় না। তো এই রেজিম চেঞ্জের এই পার্টটা কিন্তু ছিল যেটাকে আমি বলবো যে বাংলাদেশের সিভিল সোসাইটি অর্গানাইজেশন, পলিটিক্যাল পার্টিজ, মিডিয়া অর্গানাইজেশনকে ফোকাস করে। আর এর বাইরে টাকা, বাকি যে $27 মিলিয়ন, সেগুলো কোথায় গেল? আমার মনে হয় যে এই যে আমরা ইউনূসের আমলে তো এটা এক্সপেক্ট করতেই পারতাম না, কিন্তু again the onus is on Mr. Tariq Rahman's বিএনপি led government, যাতে কি ওরা এটার একটা থরো ইনভেস্টিগেশন করে, দরকার হলে একটা হোয়াইট পেপার যদি তৈরি করে, তারপরে একটা কমিশন অফ ইনকোয়ারি যদি করে, তাহলে কিন্তু গিয়েই আমার মনে হয় we will come to know the full truth যে এই এর পেছনে ইউএসএড এর $29 মিলিয়ন কোন কোন অর্গানাইজেশনকে ফান্ড করেছে। ফান্ডিং কি কোনো জঙ্গি সংগঠনের কাছে গেছে? we do not know. তো এই জন্য আমার মনে হয় এই মুহূর্তে এইটা করাটা খুব জরুরি হয়ে গেছে। আমরা জানি যে এই যে যারা অ্যাডভাইজার্স হয়েছিলেন ইউনূস রেজিমে, তারা কতজন এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, এই ফান্ডিং এর রেসিপিয়েন্ট কি তাদের মধ্যে কেউ কেউ ছিল? আমার তো মনে হয় ছিল, কেন কিনা আমার কাছে যে ধরনের রিপোর্টস আছে, আমি সেগুলোকে এখন এই মুহূর্তে লিখতে পারবো না, বিকজ আই ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট এভিডেন্স টু ব্যাক আপ দিস ক্লেম। কিন্তু আমার মনে হয় এই জন্যই কিন্তু এই জিনিসগুলো আধখ্যাচড়া না ছেড়ে একটা সুইপিং ইনকোয়ারি দরকার। আর সেটা আমার মনে হয় তারেক রহমান সাহেব উনি একটা মেজরিটি এনজয় করছেন এই মুহূর্তে। আমি জানি যে এই গত ইলেকশন ওয়াজ নট এন ইনক্লুসিভ ইলেকশন, কিন্তু যতটুকু হয়েছে, মানে একটা সরকার গঠিত হয়েছে, সেই সরকারের তো কিছু দায়বদ্ধতা আছে। আর সেই আমরা উই ক্যানট ফরগেট দি 18 মান্থস। আমরা এটাও ভুলতে পারবো না যে ওই 18 মাসের মধ্যে কি ক্ষতি খলিলুর রহমান সাহেব করেছিলেন। আমার মনে হয় মহসিন সাহেব ইজ अगेन স্পট অন যখন উনি খলিলুর রহমানকে আইসোলেট করে কমেন্ট করছেন। আমার মনে হয় খলিলুর রহমানকে ইনক্লুড করা will be a burden, will be a liability for Tariq Rahman's government. সেই জন্য আমার মনে হয় যে একটা সুইপিং এক ধরনের অমনিবাস এক ধরনের একটা ইনভেস্টিগেশন শুরু হওয়া উচিত, যেটার থেকে অনেকগুলো তথ্য বেরিয়ে আসতে পারে আর কি, অনেকগুলো টাফ রেজাল্টস বেরোতে পারে, তার আউটকাম খুবই অন্য ধরনের হতে পারে, কিন্তু সেই ইউ হ্যাভ টু গ্র্যাব দ্য বুল বাই দ্য হর্ন। আর এছাড়া আর কোনো উপায় নেই আমার মনে হয়। এটাকে যদি কনফ্রন্ট না করে এই গভর্নমেন্ট, আমার মনে হয় যে আগামী দিনে কিন্তু we will not see stability return to Bangladesh.
থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার চন্দ্র মোদী। আমি একটু মহসিন রশিদের কাছে গিয়ে শেষ করবো আজকে। মহসিন রশিদ, এই যে $29 মিলিয়ন বাংলাদেশে এসেছিল, ডক্টর ইউনূস এবং তার আশেপাশের লোকজন একটা অনেক লং টার্ম প্ল্যান নিয়ে এই টাকাটা বাংলাদেশে ইনভেস্ট করেছিল, এবং আমেরিকার কি ইন্টারেস্ট ছিল সেই $29 মিলিয়ন ইনভেস্ট করে কি চায় আমরা বোধহয় এখন অনেকটাই দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় না যে ডক্টর ইউনূস এবং তার আশেপাশে যে লোকজন ছিল তাদের লং টাইম যে প্ল্যান, সেই প্ল্যানের কি ফিনিশ হয়ে গেছে, নাকি তারা এখনো কোনো গেমের পার্ট হিসাবে খেলছে? ভবিষ্যতে আমরা আরো কিছু দেখতে পারি। এই জঙ্গিবাদ এটাকে যেভাবে প্যাট্রোনাইজ করে গেছেন, প্লাস ইউএসএ এবং ইউএস এর যে স্বার্থ খলিলুর রহমান রয়ে গেছেন, সবকিছু মিলিয়ে ডক্টর ইউনূস গ্যাং কি তারা চুপ হয়ে গেছে, নাকি তারা নতুন কোনো প্ল্যান করছে? অনেকেই আলাপ করেন। আপনার কি মনে হয় জাত মহসিন রশিদ? দেখুন, আমরা তো সবাই শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছি। আই এম অন রেকর্ড, অনেক কথাও বলেছি ওনার বিরুদ্ধে। কিন্তু যখন আমি দেশের এই পরিস্থিতি দেখছি, তখন কিন্তু আমি বুঝতে পারছি যে কোথায় কি হয়েছে। ইউ সি, যারা ইউনূস সাহেব তো ইজ এ কনস্পিরেটর, নতুন কিছু না, হি ইজ এন ওল্ড কনস্পিরেটর, হি ইজ এ মিথ্যু। উনি দেখেন এই গ্রামীণ ব্যাংক প্রজেক্ট উনি নিজের প্রজেক্ট বলেন। ইট ওয়াজ নেভার হিজ প্রজেক্ট, ফর ইনস্টেন্স ইট ওয়াজ চিটাগং ইউনিভার্সিটিস প্রজেক্ট। ঠিক আছে, উনি নিজেকে ব্যাংকার টু দ্য পুয়ার বলে বই ঠই লিখছেন। ঠিক আছে, এখন তো অনেকেই এই মাইক্রো ক্রেডিট করছে, বাট আমার কথা ওইখানে না। আমার কথা হচ্ছে দ্যাট বিএনপি গভর্নমেন্ট, আই ওয়ান্ট টু সাপোর্ট দিস গভর্নমেন্ট। আমি সাপোর্ট করতে চাই এই সরকারকে। আই ওয়ান্ট টু গিভ ইট স্পেস এন্ড টাইম, যে আপনি চালান ঠিক করে। কিন্তু যদি উনি এই গভর্নমেন্ট যদি নিজেকে এইভাবে চালায় as if it is an extension of the Yunus government, then I have a problem. তাই না? Everybody has a problem then. So আমি ওদেরকে স্পেসও দিতে চাই, সময়ও দিতে চাই। এখন এই যে পুলিশের যে রিপোর্টটা আছে, Salahuddin is one of the top ministers in the government and he has got the home ministry. ওনারা একটু দেখো কিভাবে কি করা যেতে পারে। সিমিলারলি আপনি এইটা দেখেন, আমাদের 4000, আমি এখন যখন বলি তখন লোকজন বলবে যে এখন আমি আওয়ামী লীগার হয়ে গেছি। নো নো নো, ইটস নট কোয়েশ্চেন অফ বিং আওয়ামী লীগার। আই এম অল ফর বাংলাদেশ, নট ফর এনি পার্টি গ্রুপ বা ইয়ে। বাংলাদেশকে আমি চাই। আই লাভ মাই কান্ট্রি। ঠিক আছে, এই জন্য বলছি যে এই সরকারের উচিত হবে যে এইটাকে, এই যে তথ্য যেটা বেরিয়েছে, যেটা পুলিশ যেটা বলেছে 23 মার্চের চিঠিতে, এই জিনিসটা শুধু লোকাল তদন্ত না, প্রয়োজন হলে এখানে ইন্টারন্যাশনাল এক্সপার্টসদেরকে, যারা ইন্টেলিজেন্সের এক্সপার্টস আছে, যারা এটা খতিয়ে দেখতে পারে, ওদেরকে নিয়ে কাজ করা উচিত, সো দ্যাট এই জিনিসগুলি আমরা ঠিক করতে পারি। এবং প্লিজ রিমেম্বার দ্যাট ইন্ডিয়াতেও একটা প্রবলেম চলছে, মণিপুরে, আমাদের এখানেও একটা প্রবলেম চলছে। অনেক সময় দিস আর লিঙ্কড টুগেদার। ঠিক আছে, লিঙ্কেজ আছে এদের মধ্যে। সো এই যে জিনিসটা সিকিউরিটি প্রবলেম, এই প্রবলেম তো আমরা যদি না রিজলভ করতে পারি, বিকজ ইটস এ ম্যাটার অফ গানস, বন্দুক, আর্মস, এইগুলি এই পার থেকে ওই পারে যাচ্ছে, বার্মার থেকে আসছে, then you have got the Rohingya issue. ঠিক আছে, আমাদেরকে সব কিছু নিয়ে আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে। এইটা যদি আপনি করতে চান, তাহলে you will need the support, you will need the cooperation of the country which has 4,600 square miles of kilometers of border. আপনি তো ওদেরকে ছাড়া পারবেন না। আমরা কি কোনো পদক্ষেপ এখনো নিয়েছি? বোথ পাকিস্তান, ইন্ডিয়া তাদের গুডউইল দেখিয়েছে এই সরকারকে। when Begum Khaleda Zia died, for whom I have respect, Indians came in, Jaishankar was here, Pakistaনের স্পিকার was here, somebody was here. So সবাই গুডউইল দেখাচ্ছে, এই গুডউইলটাকে কাজে লাগাতে হবে। এখন পর্যন্ত দেখেন আমরা কিন্তু ভিসাস খুলতে পারি নাই, এন্ড যতক্ষণ পর্যন্ত জনগণের আসা যাওয়া শুরু না হবে,
ততক্ষণ পর্যন্ত আপনার রিলেশনশিপটা বিল্ড করতে পারবেন না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন উই টেক ইট ফ্রম দেয়ার। দেখেন, আমাদের এলাকা ইজ ডিফারেন্ট, পাকিস্তানের এলাকা ইজ ডিফারেন্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওদের কিন্তু ফুটপ্রিন্ট সাউথ এশিয়াতেও আছে, এবং ওদিকে সেন্ট্রাল এশিয়া বা ওয়েস্টার্ন এশিয়া ওই পাশে ওদের কিন্তু ফুটপ্রিন্টস আছে, ওইখানে আলাদা সমস্যা আছে, ওইগুলি বুঝতে হবে। সো আমাদের উচিত যে আমরা আমাদের এই এলাকা বার্মা, ইন্ডিয়া, যেখান থেকে আমাদের প্রবলেম আছে বা আমাদের নিজস্ব ইন্টারনাল প্রবলেম যেগুলি আছে, এগুলি আমরা নিজেরাই সলভ করি। আই এম শিওর বিএনপি উইথ আ 2/3 মেজরিটি তারা সক্ষম হবে। এটা কেন হবে না? বিকজ ওদের তো জনগণের সাপোর্ট আছে। যদি আমার জনগণের সাপোর্ট না থাকতো তাহলে এক কথা, কিন্তু যদি আমরা সক্ষম না হই সিকিউরিটি প্রবলেমটা রিসলভ করতে, তখন বুঝতে হবে যে আমাদের জনগণের সাপোর্ট নাই। ইলেকশনে কিছু ইঞ্জিনিয়ারিং, লম্বা ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে, তাহলে আপনি ভয় কেন? এত লোক আপনার সাথে আছে, ওরা তো সব ইনফরমেশন আপনাকে দেবে যে কোথায় কি হচ্ছে। সো তারেক রহমান গভর্নমেন্ট, আই থিঙ্ক ইট মর্নিং শোজ দ্য ডে। আমি বারবার বলি, ওর মধ্যে খুব লোকজন, ওনার টিমটা ঠিক না। ওই টিম যে ধরনের দরকার এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, ওই টিমটা বোধহয় উনি এখনো জোগাড় করতে পারেন নাই, ঠিক করতে পারেন নাই। গিভ হিম টাইম, লেটস সি। কিন্তু ওর মধ্যে আপনাকে প্রায়োরিটিস গুলি ঠিক করতে হবে। একটা প্রায়োরিটি আপনার হলো এই যে 23 তারিখের পুলিশের যে চিঠিটা, কিভাবে এটা ইয়ে করবেন, এইখানে আপনাকে অনেক কাজ করতে হবে। নেক্সট প্রায়োরিটি ইজ আপনি আপনার ইমিডিয়েট নেবার। পাকিস্তান ইজ নট মাই ইমিডিয়েট নেবার, সার্কে হতে পারে। আফগানিস্তান ইজ নট মাই ইমিডিয়েট নেবার, কিন্তু আমার ইমিডিয়েট নেবারহুড যেটা আছে, এইখানে যে সিকিউরিটি প্রবলেমস আছে, এইটা নিয়ে ওদের সাথে যদি আমরা আলাপ না করি, যদি না বসি, তাহলে আপনি তো এটা রিজলভ করতে পারবেন না।